25 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সকালে রণথম্ভোর সাফারি করে এসে তারপরে আমরা লাঞ্চ করে নিয়ে দুপুর বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল ভীষণ সুন্দর, এত সুন্দর রাস্তা মনে হচ্ছিল যেন ইউরোপের কোনো শহরের মধ্য দিয়ে চলেছি। ভাষায় বর্ণনা করা যাবে না। একদিকে সর্ষে ফুলের হলুদ রং, আর একদিকে কোনো এক লাল রঙের মনে হয় কাগজ ফুল ফুটে রয়েছে। এত অপূর্ব সুন্দর লাগছিল, আমরা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমাদের ভারতবর্ষ যে এত সুন্দর তা বিদেশের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আস্তে আস্তে সূর্য অস্ত যেতে শুরু করলো, আর আকাশের রঙও তার সাথে অপূর্ব রঙে রাঙিয়ে উঠতে শুরু করলো। কিছুক্ষণ পরপরই যেন আকাশের রং বদলে বদলে যাচ্ছিল, আর এই আকাশের রঙের খেলা দেখে মনে হচ্ছিল যে প্রতিটা মুহূর্তই ফোনের ক্যামেরাতে মুঠোবন্দি করে রাখি। তার লোভ সামলাতে পারছিলাম না। আমি একের পর এক ভিডিও করেই যাচ্ছিলাম, আর ফোনও ভিডিওতে ভরে উঠতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধে নামতে শুরু করলো। আমাদের এই বেড়াতে যাওয়ার এবারের যে ব্যাপারটা সেটা একটু অদ্ভুতই ছিল। অর্থাৎ আমাদের আগে থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না, কারণ আমি জানতামই না জয় যে আসতে পারবে। কারণ জয় পুজোর সময় একবার এসে ঘুরে গেছে, সো আবার আসাটা ওর পক্ষে খুবই কঠিন ছিল। তার সাথে আরও কিছু বাধা বিপত্তিও ছিল, যেমন ওর আরপি কার্ড ছিল না, প্লাস ছুটি ছিল না, প্লাস মেয়ের পরীক্ষা মানে তোয়ার পরীক্ষা ছিল। এইসব বিভিন্ন কারণে আমি ধরেই নিয়েছিলাম আমাদের এই যাওয়াটা হবে না। কিন্তু শর্মিষ্ঠাদি আর সৌমালদা এবং বাকি সবাই, তো বিশেষ করে শর্মিষ্ঠাদি এবং সৌমালদা সারাক্ষণ কিন্তু আমাদেরকে বলে গেছে, দেখো তোমাদের নিশ্চয়ই যাওয়াটা হবে। তো ভগবানের ইচ্ছাই হোক বা যাই বললি না কেন, ভাগ্যে হয়তো তাই ছিল, যাওয়াটা কিন্তু আমাদের হয়ে গেল। মানে এক এক করে সবই স্মুথলি হতে থাকলো। জয়ের ছুটিও পেয়ে গেল, আর আরপি কার্ডটাও সময় মতো হয়ে গেল। প্রচুর টাকা অবশ্য খরচা হয়েছে এই আসা যাওয়ার জন্য, কিন্তু এক সময় না এক সময় হয়তো মনে হচ্ছে যে যাওয়াটা কিন্তু সার্থক, কারণ এই মুহূর্তগুলোই হয়তো জীবনে থেকে যায়। আমরা প্রায় রাত 8টা যখন বাজে তখন আমরা এই হোটেলে এসে পৌঁছালাম। যদিও আমরা আর রিনাদিরা এই হোটেলে রুম পাইনি, আমরা পাশেই আরেকটা হোটেলে রুম নিয়েছিলাম। তো সেই দিনকে আমরা খুব অল্প কিছুক্ষণের জন্য আমরা একটু শপিংয়ে গেছিলাম, সেই ভিডিও আমার তোলা হয়নি। এটা হচ্ছে শপিং থেকে ফিরে আমরা রেড ফক্সে এসে ডিনার করেছিলাম। খুব সুন্দর ব্যবস্থা, খুবই ভালো খাওয়া দাওয়া ছিল, বুফে সিস্টেম। পরদিন সকালে আবার রেডি হয়ে কিছু ফটোশ্যুট করলাম, কারণ ফটোশ্যুট তো মাস্ট, সেটা করতেই হবে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এবারে জয়পুরে সেদিন হচ্ছে 25শে ডিসেম্বরের প্রচণ্ড ভিড়। তো সাইট সিন করার জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম, নিজেদের গাড়ি নিয়ে আর বেরোয়নি। প্রথমেই আমরা চলে গেলাম আম্বের ফোর্ট দেখতে, কিন্তু আম্বের ফোর্ট পৌঁছাতেই আমাদের প্রায় রাস্তাতে 15 মিনিটের রাস্তা 2 ঘন্টা লেগে গেল। তো আমরা সবাই এক্সস্টেড ছিলাম, আর এত ভিড় যে কারোর আর ইচ্ছা হচ্ছিল না উপর পর্যন্ত যাওয়ার। যদিও আম্বের ফোর্ট আমার আগে দেখা এবং ভীষণই সুন্দর, কিন্তু উপরে যাওয়াটা আর পসিবল ছিল না, কারণ এত ভিড় ঠেলে কারোর আর ইচ্ছা হচ্ছিল না। আমরা নিচেই অনেকটা ফটোশ্যুট করলাম, অনেক ভিডিও তুললাম, আর অনেকটা শপিংও করলাম, কারণ ছোট ছোট বেশ অনেক শপিংয়ের জায়গা ছিল। তো ভালোই লাগলো। এরপর আমরা ওখান থেকে আমাদের প্ল্যান ছিল নাহারগড় ফোর্ট দেখতে যাওয়ার, কিন্তু ভিড়ের জন্য সেটা আর পসিবল হলো না। তারপরে আমরা রাস্তা থেকেই জলমহলটা দেখলাম। জলমহল দেখে আমরা হাওয়া মহল দেখতে চলে গেলাম। করতে করতেই প্রায় সন্ধে প্রায় ঘনিয়ে এলো। এগুলো সবই হচ্ছে আম্বের ফোর্টে করা ভিডিও। বেশ সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, কারণ ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য আদর্শ। এবার আমরা ফিরছি হচ্ছে হাওয়া মহলের দিকে, এবং হাওয়া মহল ফিরতে ফিরতে তখন প্রায় সন্ধে হয়ে গেছে।
হাওয়া মহলটাও আমাদেরকে বাইরে থেকেই দেখতে হলো, কারণ তখন হাওয়া মহলে ঢোকা বন্ধ হয়ে গেছে, কারণ অলরেডি 5:30 বেজে গেছে। হাওয়া মহল 5:30 পর্যন্তই খোলা থাকে। তো আমরা বাইরে থেকেই দেখে মনের স্বাদ মেটালাম। তারপরে শুরু হলো আমাদের শপিংয়ের পর্ব। জয়পুরে আসবো আর শপিং করব না, সেটা তো হতে পারে না। জয়পুর মানে শপিংয়ের জন্য আদর্শ। ফুটপাথের এদিক থেকে ওদিক পর্যন্ত মানে কত যে জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, জুতোর দোকান, বিভিন্ন ধরনের দোকানে ছয়লাভ। তো আমরা মোটামুটি ভাগাভাগি হয়ে মনের সুখে শপিং শুরু করে দিলাম, এবং যে জায়গাগুলো দেখতে পাইনি সেগুলোর না পাওয়ার দুঃখটা শপিং করেই আমরা মিটিয়ে নিলাম। পরদিন সকালে হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা একেবারে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল ভাঙ্গার ফোর্ট দেখে তারপরে লখনৌয়ের পথে যাত্রা করা। তো ভাঙ্গার ফোর্ট যাওয়ার পথে এই টানেলটা পড়েছিল, যদিও গাড়ির কাজটা একটু হেজি থাকার জন্য ভিডিওটা হেজি এসছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল এখানে ভিডিওটা করতে। বেশ বড় একটা টানেল। তো ভাঙ্গার ফোর্ট সম্পর্কে অনেক গল্প কথা প্রচলিত আছে, সেই গল্পগুলো আমি আস্তে আস্তে বলবো। এই ভাঙ্গার ফোর্ট তো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু এটা একসময় রাজা মাধো সিং এর রাজত্ব ছিল। বিশাল বড় এরিয়া জুড়ে এই রাজত্ব, এবং এখানে প্রচুর দোকান পাট হ্যান ত্যান সবকিছুই ছিল, যেগুলো এখন শুধু ধ্বংসস্তূপ রয়েছে। এই রাজা মাধো সিং এর মেয়ে ছিল রানী রত্নাবতী। তিনি নাকি অপরূপ সুন্দরী ছিলেন এবং বহু রাজাই তাকে বিয়ে করতে চাইতো। তো এক তান্ত্রিক এই রানী রত্নাবতীর প্রেমে পড়ে এবং তাকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে বশ করার চেষ্টা করে। তো একটা পারফিউমের বটল, সেটাকে ব্ল্যাক ম্যাজিক করে সে রানী রত্নাবতীর কাছে নিয়ে যায়। তখন রানী রত্নাবতী ওটা ছুঁড়ে ফেলে দেয়, এবং ওটা একটা পাথরের উপর পড়ে, সেই পাথর চাপা পড়ে নাকি ওই তান্ত্রিকের মৃত্যু হয়। এবং মারা যাওয়ার আগে সে শাপ দিয়েছিল যে এই ভাঙ্গার ধ্বংসাবশেষে পরিণত হবে। এবং আশ্চর্যভাবে নাকি কিছুদিন পরেই কোনো বহিরাগত আক্রমণের ফলে এই ভাঙ্গার একদম ধ্বংসাবশেষে পরিণত হয়। মানে পুরো রাজত্ব, মাধো সিং এর রাজত্ব পুরো বিনাশ হয়। এবং এরপরেও নানান রকম নাকি এখান থেকে রাত্রেবেলা আওয়াজ পাওয়া যায়, ভুতুরে ঘটনা হয়। সেই জন্য এটাকে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এটাকে পুরো মানে রাত্রেবেলা এখানে কারো প্রবেশ করা যায় না। এটা দিনের বেলায় দেখা যায়, রাত্রেবেলা কিন্তু এখানে ঢোকা যায় না। এখানে ছোট্ট করে একটা তাতানের ব্লগও হলো, তাতানের একটা ছোট রিল বানালো, যেটা বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না। তো সেই রিলটা এখানে আমরা বানিয়ে নিলাম। बस।
আরও কিছুটা পথ এসে একটু লাঞ্চ সেরে নিলাম। তারপরে শুরু হলো সেই অসাধারণ আমাদের অভিজ্ঞতা, যেটা কোনোদিনও ভুলবার নয়। প্রায় 350 কিলোমিটার পথ সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেখানে আমরা দিনের বেলা খুব সুন্দরভাবে গেছিলাম লখনৌ থেকে রণথম্ভোর, কিন্তু সেই রাস্তা যে রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে উঠবে তা কে জানতো। পুরো রাস্তাটা 350 কিলোমিটার প্রায় পথ আমরা কুয়াশার মধ্যে এইভাবে একটা না একটা গাড়ির পিছন ধরে ধরে আমরা কোনো মতে এসেছি। অসম্ভব টেনশনে কেটেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা হোটেলে এসে পৌঁছালাম। লখনৌয়ে পরের দিনের লাঞ্চটা আমরা লখনৌয়ের বিখ্যাত দস্তরখানে করলাম। তো এটা অ্যাকচুয়ালি রিনাদি এবং হিমাদ্রিদা আমাদেরকে ট্রিটটা দিলেন ওদের 25th অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা নিয়েছিলাম গালাউটি কাবাব, শামি কাবাব আর বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল সুইট লাইম সোডা। অসাধারণ ছিল এখানকার খাবার। এরপর আমরা চলে গেলাম ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া আর ভুলভুলাইয়া দেখতে। যদিও প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি পুরোটা ঘুরে দেখে নিলাম। ভীষণই সুন্দর ছিল জায়গাটা, ভীষণই ভালো লাগলো। इबादतगाह के साथ आने वाले मेहमानों के लिए लुत्फ-अंदोज़ी का मरकज़ भी है। बड़े इमामबाड़े में नाच गाना, डांस, वीडियोग्राफी करना सख्त मना है। इमारत में किसी भी प्रकार का আমরা বেনারসে চলে এলাম। বেনারসে আমরা আগের বার যে হোটেলে ছিলাম সেই ক্লিক কালেকশন হোটেলেই থাকলাম। আমরা চলে গেছিলাম গধুলিয়া চকে, এবং সেখানে যা যা খাওয়া বাকি ছিল, মালায়া থেকে শুরু করে চাট এবং বেনারসি পান, রাবড়ি, সবই খাওয়া হলো। ঘাটে কিছুক্ষণ বসা হলো, যদিও আরতিটা আমরা দেখতে পাইনি, মানে পৌঁছাতে পৌঁছাতে আরতি শেষ হয়ে গেছে। তবে বেনারসের ঘাটে বসার একটা আলাদাই একটা মাধুর্য আছে, একটা আলাদাই আনন্দ আছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আগের আমার ব্লগ পার্ট 1-এ আমি যে ছবিগুলো দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে আমরা যে পুজো দিয়েছিলাম তারপরের কিছু ছবি তোলা ছিল, সেগুলো আমি এই ব্লগে দিয়ে দিচ্ছি একই সাথে। কিন্তু এগুলো কিন্তু আগের আমরা যে প্রথমবার যখন বেনারসে এসেছি তখনকার পুজো দেওয়ার ছবি। এবার বেনারস থেকে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের এতদিনের ঘোরা প্রায় শেষের মুখে। তবু বারবার মনে হয় যে এই চলো যাই, আমরা যেন একসাথে এইভাবে বারে বারে আসতে পারি। এই আমাদের ড্রাইভাররা, যারা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করতে পারার যে তাদের আনন্দ, খুশি, এটা ভুলবার নয়। এরা যুগ যুগ জিও, চলো যাই জিন্দাবাদ।